43°C আজ দীর্ঘ 1.5 মাস প্রতিদিন বেরিয়ে বেরিয়ে এখন অভ্যস্ত হয়ে গেছি। গায়ে ফোসকা পড়লেও সেটা ফোসকা মনে হচ্ছে না, মানুষের আশীর্বাদ মনে হচ্ছে। মানুষের যে উচ্ছ্বাস দেখছি বা মহিলাদের যে জোয়ার দেখছি, সেটা দেখে মানে এই তীব্র গরমই বলো, রোদই বলো, বা ঝড় জল বৃষ্টি তুফানি বলো, কোনো কিছুরই পরোয়া নেই। আমার উল্টো দিকে কে প্রার্থী, আমার উল্টো দিকের কে প্রতিদ্বন্দ্বী, আমার এটা কোনোদিনই ম্যাটার করেনি। যে বিগত 10টা বছর বিষ্ণুপুর লোকসভা সাংসদ হয়েও এবং লাস্ট 5 বছর কেন্দ্রীয় সরকারের সাংসদ হয়েও মানুষের একটা কাজ করলো না বিষ্ণুপুর লোকসভা 7টি বিধানসভা। তিনি কেমন দেখতে, তার কি অতটা উচ্চতা, তাই তারা জানে না। দিল সে দিল তক, মানে হৃদয়ের সঙ্গে যদি হৃদয় জুড়ে যায়, তাহলে মনে হয় কোনো কিছুই সেখানে পরোয়া করে না, কোনো কিছুই বাধা বা প্রতিকূলতা দাঁড়াতে পারে না। নমস্কার, আপনারা দেখছেন দৃষ্টিভঙ্গি। আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে। আজকে মধুরিমা এবং আমি চলে এসেছি বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে। তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুজাতা মণ্ডল, তিনি আজকে আমার অতিথি, বা বলা ভালো আমি তার লোকসভা কেন্দ্রে ঘুরে দেখতে এলাম এখানকার ভাইব কি রয়েছে, আর সে কারণেই আজকে সুজাতা মণ্ডলের সঙ্গে কথা বলবো। আমরা প্রথমেই স্বাগত আমি আর বলছি না তোমাকে, কারণ তোমার কেন্দ্রে আমি এসছি গল্প করতে আর তোমার হাল হাকিকত জানতে। এতটা গরমে কেমন আছো আগে বল? ভালো আছি, চাঙ্গা আছি, কারণ মনের জোরটা আমাকে সবসময় চাঙ্গা রাখে, বাঁচিয়ে রাখে। তো এই 43°C আজ দীর্ঘ 1.5 মাস প্রতিদিন বেরিয়ে বেরিয়ে এখন অভ্যস্ত হয়ে গেছি। গায়ে ফোসকা পড়লেও সেটা ফোসকা মনে হচ্ছে না, মানুষের আশীর্বাদ মনে হচ্ছে। আর সবচেয়ে যেটা বড় কথা, যে বিশ্বের একটা তীব্র দাবদাহে আমরা একটা শীর্ষস্থান অধিকার করেছি বাঁকুড়া জেলা, এবং সর্বোপরি মানুষের যে উচ্ছ্বাস দেখছি বা মহিলাদের যে জোয়ার দেখছি, সেটা দেখে মানে এই তীব্র গরমই বলো, রোদই বলো, বা ঝড় জল বৃষ্টি তুফানি বলো, কোনো কিছুরই পরোয়া নেই। এই ঝড় জল বৃষ্টি তুফানের কোনো পরোয়া নেই যখন তুমি বলছো, এরপরে যে প্রশ্নটা আসে, যখন এই লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেস তোমার নাম ঘোষণা করলো এবং তুমি যখন জানলে তোমার প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী সৌমিত্র খাঁ, প্রথম যখন এটা জেনেছিলে, ফার্স্ট রিয়াকশন আমাদের হয় না, মনে মনে একটা ব্লিঙ্ক করা, বা সেটা খারাপ লাগা হোক ভালো লাগা হোক, ফার্স্ট রিয়াকশন কি হয়েছিল? নিজেকে নিজে কি বলেছিল? দেখুন, ওনার তো প্রার্থী পদটা আগে ডিক্লেয়ার হয়েছিল এবং তার চেয়ে বেশ কয়েকদিন পর আমাদের প্রার্থী পদ ডিক্লেয়ার হয়েছিল। কিন্তু আমার উল্টো দিকে কে প্রার্থী, আমার উল্টো দিকের কে প্রতিদ্বন্দ্বী, আমার এটা কোনোদিনই ম্যাটার করেনি, আজও ম্যাটার করে না। আমি তাকে জাস্ট একজন সাধারণ প্রতিযোগী মনে করি, নট প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ। কারণ কাকে প্রতিপক্ষ মনে করব? তাকে যে বিগত 10টা বছর বিষ্ণুপুর লোকসভা সাংসদ হয়েও এবং লাস্ট 5 বছর কেন্দ্রীয় সরকারের সাংসদ হয়েও মানুষের একটা কাজ করলো না বিষ্ণুপুর লোকসভা 7টি বিধানসভা। এমন নিদেন পক্ষে মানুষ তাকে চোখে দেখতে পেল না। অনেক জায়গায় যে আমি শুনছি যে তিনি কেমন দেখতে, তার কি অতটা উচ্চতা, তাই তারা জানে না। তার দলের কর্মীরা পর্যন্ত বলছে যে আমরা চরম দুর্দিনে, চরম বিপদে তাকে ফোনে পর্যন্ত পাইনি, পাশে পাইনি। তাই এইরকম একজন জঘন্য মানসিকতার মানুষ তিনি আর যাই হোক, যে সারা বছর মাঠে ঘাটে পড়ে থাকে, মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে, সে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সৈনিক, সে কখনো সুজাতা মণ্ডলের কখনো প্রতিদ্বন্দ্বী হতে পারে না। পূর্ববর্তী লোকসভা ইলেকশন যখন চলছিল, তখন তুমি সেই মানুষটার জন্য মাঠে ময়দানে ছুটে বেরিয়েছো এবং মুখে রক্ত তুলে কাজ করা যাকে বলে সেটা করা হয়েছে এবং তার ফল পাওয়া গেছে। সেক্ষেত্রে সেই মানুষটি কিন্তু তোমার প্রত্যেকটি হুকস আর লুকস সম্পর্কে অবগত। কাজেই তোমার এবারের প্রচারের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে যখন প্রার্থী হয়েছো, স্পেশাল প্রচারের ক্ষেত্রে কি বিষয় থাকছে? দেখুন, আমার তখনও যেটা আমার বার্তা ছিল বা আমার মনোভাব ছিল যে দিল সে দিল তক, মানে হৃদয়ের সঙ্গে যদি হৃদয় জুড়ে যায়, তাহলে মনে হয় কোনো কিছুই সেখানে পরোয়া করে না, কোনো কিছুই বাধা বা প্রতিকূলতা দাঁড়াতে পারে না। তাই সেদিনও যখন অত্যন্ত প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়েছিলাম, তিনি তো এসি ঘরের ঘেরাটোপে, সিকিউরিটির ঘেরাটোপে বসে বসে মজা লুটেছেন, আর তীব্র দাবদাহে মৃত্যুর সঙ্গে লড়াই আমি করে গেছি। তাই সেখান থেকে আমি একটা কথা বলতে পারি, যখন বুঝেছিলাম 5টা মানুষকেও তখন পাশে পাইনি 2019-এ, কারণ বিজেপির কোনো সংগঠন ছিল না, কোনো মনের জোর ছিল না,
তাদের দলের শীর্ষ নেতৃত্বের কাছেও বিষ্ণুপুর লোকসভা সিটটি ছিল নিশ্চিত পরাজয়ের সিট। সেই সিটে আমি লড়তে নেমেছিলাম এবং লড়তে 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 বিষ্ণুপুর লোকসভার প্রতিটা কোণায় যখন ঘরের মেয়ে হিসাবে আমি তাদের মন জয় করে নিয়েছিলাম, অনেক জায়গাতে আমার বয়স্ক মানুষেরা আমাকে গাল টিপে ধরে মাথায় চুমু খেয়ে আশীর্বাদ করে বলেছিল, এবার ভোটটা না তোমাকে দেখে দেব। আমি তখন বলেছি, আমাকে দেখে তো দেবে, কোন দলে দেখবে জানো? বলছে কোন দলে দেখার দরকার নেই, তুমি কোনখানে আছো বলো তো, সেখানটা দেখে দেব। তো সেই থেকেই লড়াই করতে 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 এই যে 6টি বিধানসভা আমার যেটি বাঁকুড়া জেলার মধ্যে পড়ে, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা, বিষ্ণুপুর, কতুলপুর, আপনার সোনামুখী, ওন্দা, বড়জোড়া এবং আমার যেটা ইন্দাস, এই 6টি বিধানসভাতে তিনি একটা দিনের জন্য ঢুকতে পারেননি, বিভিন্ন কেসের আসামি হয়ে, যেগুলো বেশিরভাগই উনি জানেন সত্য। তো যাই হোক, সেখানে একমাত্র, যেহেতু এগুলি বাঁকুড়া জেলা ছিল, একমাত্র খণ্ডঘোষ বিধানসভা যেটি পূর্ব বর্ধমান জেলার মধ্যে পড়ে, বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত, সেইটিতে একমাত্র উনি ঢুকতে পেরেছিলেন। সবচেয়ে বেশি দিন প্রচার করেছিলেন, খরচা করেছিলেন। সেখানে উনি 30,890 ভোটে পরাজিত হয়েছিলেন। আমি সেখানে যাইনি, কারণ আমি জানতাম উনি গেছেন ওখানে, এই 6টা বিধানসভায় আমাকে মাটি কামড়ে পড়ে থাকতে হবে। এবং আমার লড়াইটা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছিল না, আমার লড়াইটা ছিল একজন, দুর্ভাগ্যজনক লাগে কথাটা বলতে, এখন কোথাও যেন ঘেন্না হয়, তবু বলে না মানুষের জীবনের কিছু কিছু জিনিস তো আপনাকে ইচ্ছে না থাকলেও মানতে হয়। তো দুর্ভাগ্যজনক ভাবে স্বামীর হয়ে একজন পতিব্রতা স্ত্রীর বা নারীর যে কর্তব্য পরিবারের হয়ে, আমি সেইটার লড়াই লড়েছিলাম এবং সেই লড়াইতে এই 6টি বিধানসভা থেকে জয় হাসিল করে তাকে উপহার দিয়ে, যে বিজেপির শীর্ষ নেতৃত্ব পর্যন্ত ভেবেছিল যে এই সিট জিততে পারে না, সেই সিট উপহার দিয়েছিলাম। এবং সেখান থেকেই উনি জিতে সাংসদের অহংকার, যে অহংকারে উনি অত্যন্ত উদ্ধত এবং অহংকারী, বিষ্ণুপুর লোকসভাকে কোনো কাজ করলেন না, সময় দিলেন না, ভাবলেন ফোকটে জিতে গেছি, ফোকটেই পার করে দেবো, আবার লোককে টুপি পরাবো, কিন্তু সেটা আর এবার হবে না। তাই সেই লড়াইটা আমি লড়েছিলাম। আর আজও লড়তে 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 দল আমাকে বিধানসভায় দাঁড় করিয়েছিল আরামবাগে, সামান্য কিছু ভোটে ডিপিটে হয়েছিলাম, সময় কম পেয়েছিলাম। তারপর দল আমাকে জেলা পরিষদ সদস্য করেছে, বাঁকুড়া জেলা পরিষদের আমি মৎস্য প্রাণী সম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষা। সেখান থেকে দল আজকে বিশ্বাস করে আমাকে এই বিষ্ণুপুর লোকসভার মতন অত্যন্ত প্রেস্টিজিয়াস একটি সিটের আমি আজকে প্রার্থী হয়েছি এবং আমার দৃঢ় বিশ্বাস যে আমি জান প্রাণ বাজি রেখে দলকে এই সিটটা উপহার দেবো 4টা জন। একটা প্রশ্ন এক্ষেত্রে, তাহলে সৌমিত্র খাঁ তার যে দুর্বলতাগুলো বা নেগেটিভ পয়েন্ট গুলো আছে সেগুলো দেখে মানুষ আপনাকে ভোট দেবেন, নাকি আপনার যে নিজস্ব ইউএসপি সেটার কারণেই মানুষ ভরসা করবে? দেখুন, সবচেয়ে বেশি যেটা মানুষ ভোট দেবেন যে কারণে, সেটা হচ্ছে মানুষ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে নবজোয়ার, সেটার প্রতি যে ইয়াং জেনারেশন যে চাঙ্গা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রতি, সেটা দেখে। এরপরে যে কারণটা সবচেয়ে বেশি, দেখুন আমি তো বিষ্ণুপুর লোকসভার ভূমিপুত্রী, আমি ঘরের মেয়ে, প্রত্যেকটা বিধানসভার সাথে আমার কোনো না কোনো ভাবে রিলেটেড। তো সেখানে মানুষ বহিরাগত একজনকে 10টা বছর ভোট দিয়ে, মানে 2টো টার্মস, কারণ বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী তিনি কিন্তু আদতে বহিরাগত, তিনি বিষ্ণুপুর লোকসভার ভোটার নন, বিষ্ণুপুর লোকসভার বাসিন্দা নন, জনগণ নন। তাই বিষ্ণুপুর লোকসভার মানুষ সেই প্রতি তার কোনো ফিলিংস নেই। তিনি বারবার দল বদল করেছেন, মানুষকে টুপি পরিয়েছেন, জিতে গেছেন, আর এটাকেই উনি ওনার রক্তে ভেবে নিয়েছেন এটাই নেশা। এবারে সেটা হলো না, তাই মানুষ তাকে পায়নি, তার মাধ্যমে কোনো উন্নয়ন পায়নি। সেটা দেখে মানুষ তার ঘরের মেয়ের সততা, তার ঘরের মেয়ে সুজাতাকে সারা বছর পাশে পাওয়া, বিপদে আপদে ছুটে যাওয়া এবং আমার নিষ্ঠা পরিশ্রম, এটা দেখেই আমার বিশ্বাস যে এবার বিষ্ণুপুর লোকসভায় জোড়া ফুল ফুটছে, তৃণমূল কংগ্রেস জিতছে। শীতল কৈবর্ত নাকি সৌমিত্র খাঁ, কে কঠিনতর প্রতিদ্বন্দ্বী বলে মনে করছো? আবারও বলছি, আমি কাউকেই আমার প্রতিদ্বন্দ্বী মনে করছি না বা কঠিনতম প্রতিপক্ষ মনে করছি না। জানি আপনি সিপিএম এর যার নাম করলেন তার নামই তো শীতল, তিনি অবশ্যই মানুষের কাছে শীতলতাই আছেন,
কারণ তার কোনো প্রচারও দেখছি না, তাকে মানুষের কাছে দেখতে পাচ্ছি না। তাই উনি ওনার নামের যে তাৎপর্য সেটাই উনি বহন করছেন, অর্থাৎ উনি মানুষের কাছে শীতলতম আছেন। আর আমাদের যেটি প্রতিদ্বন্দ্বী বা আমাদের যেটা চ্যালেঞ্জ বা আমাদের যেটা টার্গেট, সেটা হচ্ছে আমাদের যে কাজ, নেত্রীর যা উন্নয়ন, মানুষের কাছে আমরা মানুষ বলার আগেই যে কাজ করে দেওয়া, এবং আগামী দিনে আরো অজস্র লক্ষ কাজ তৈরি হয়ে আছে, এমসিসি উঠে গেলেই কাজগুলি শুরু হয়ে যাবে। আমার কর্তব্য আমার জিতে আসার পর সেই কাজগুলো করানো, স্যাংশন করানো এবং দিল্লি থেকে বিষ্ণুপুর লোকসভার মানুষের অধিকার ছিনিয়ে আনার, মানুষের জন্য লড়াই করার। কারণ আমি আমার নিজের জীবনটা বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য উৎসর্গ করে দিয়েছি, নিজের শখ আহ্লাদ সব বিসর্জন দিয়ে দিয়েছি। কারণ আমি মনে করি আমার শখ আহ্লাদ যদি বিসর্জন আমি করতে পারি, তাহলেই বিষ্ণুপুর লোকসভার জনতার গর্জন হবে যে বিজেপি সহ সমস্ত বাংলা বিরোধীদের বিসর্জন। জেতার ব্যাপারে কতটা আত্মবিশ্বাস? আমার বডি ল্যাঙ্গুয়েজ বা আমার ফেস অফ আমার থ্রোই আপনাকে নিশ্চয়ই সেটা জানান দিচ্ছে, এবং আমি বিশ্বাস করি যে জিতবো তো নিশ্চিত। আমি চাই যে মানুষ যে ভুল করেছে বিগত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে, বিষ্ণুপুর লোকসভাকে পরাজিত করে বা বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত বিধানসভাগুলিকে পরাজিত করে, মানুষ নিজের ভুল বুঝতে পেরেছে, মানুষ সেই ভুল সংশোধন করে এবারে বিষ্ণুপুর লোকসভায় তৃণমূল কংগ্রেসকে জোড়াফুল চিহ্নে ভোট দিয়ে আগামী 25শে মে এবং 4ঠা জুন এখান থেকে এই বিষ্ণুপুর লোকসভা আসনটি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে তাদের ঘরের মেয়ে সুজাতার প্রতি ভরসা রাখবে। জিতে আসার পর বিষ্ণুপুরের মানুষজনের জন্য প্রথম 3টি কাজ কি করবে বলে ভেবেছো? দেখুন, আমি খুব একটা প্রতিশ্রুতি বা মিথ্যা ফাঁকা আওয়াজ দিতে পছন্দ করি না, তাই মানুষ আমাকে বিশ্বাস করে, ভালোবাসে। আপনি বুঝতে পারছেন, এটা অরাজনৈতিক পরিবার থেকে আসা, একটি উচ্চশিক্ষিত মধ্যবিত্ত পরিবার থেকে আসা, কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই আমার। সেখান থেকে লড়তে 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 মানুষের ভরসা বিশ্বাস নিয়ে যখন এই জায়গাটুকু দলের আস্থা অর্জন করে পেয়েছি, এটুকু মানুষ জানে সুজাতা আর যাই করুক, সুজাতা কোনোদিনও এমন কোনো ইমান বিচার কাজ করবে না বা বেঈমান তকমা নেবে না বা মানুষের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। তবু প্রতিশ্রুতি হিসাবে বলবো না, এটা বিষ্ণুপুর লোকসভার একজন জনগণ, বিষ্ণুপুর লোকসভার একজন ভোটার এবং মানুষের আশীর্বাদে 4ঠা জুন জিতে আসার পর যদি সাংসদ হতে পারি, তাহলে তাদের ঘরের মেয়ে ভূমিপুত্রী সাংসদ এসে আমার যেটা সবচেয়ে আগে আমার ইচ্ছে, যে আমার যে বিষ্ণুপুর, যেটা আমাদের কাছে গর্ব, ঐতিহ্য, শতাব্দী প্রাচীন নগরী, যার পরতে পরতে ইতিহাসে মোড়া, অজস্র মন্দির, আমার পর্যটন নগরী, আমার প্রেমের নগরী, গুপ্ত বৃন্দাবন বলে বিষ্ণুপুরকে, আপনারা জানেন। সেই বিষ্ণুপুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সিটি হিসাবে দেখতে পাওয়া, এবং তার জন্য আমার লড়াই করা। যে আমার গলা বন্ধ হয়ে আসছে কারণ আমি খুব আবেগপ্রবণ বিষ্ণুপুরকে নিয়ে, তাই ওয়ার্ল্ড হেরিটেজ সিটি ঘোষণা করার জন্য আমার যা করতে হয় আমি সেই লড়াই করব, যাতে সারা পৃথিবী থেকে, ওয়ার্ল্ড থেকে ফান্ডিং আসবে আর আমার বিষ্ণুপুরকে একদম চকচকে তকতকে সোনার নগরী করে তুলবো। মমতাদি তো করেই দিয়েছেন, এবার সাংসদ হিসেবে তো 10টা বছর কোনো কাজ করেননি যিনি ছিলেন, তাই আমার ইচ্ছা সাংসদ হয়ে আসলে এই কাজটা করার। এছাড়া আমাদের বিভিন্ন জায়গায় যে ছোটখাটো কিছু সমস্যা রয়েছে, যেমন ধরুন আমাদের সোনামুখীর মাঝে মাঝেই প্রচন্ড যানজট হয়, সেখানে একটা বাইপাস করার জন্য আমাদের সকলকে আলাপ আলোচনায় বসতে হবে, এটা খুব দরকার। সোনামুখী আপনারা জানেন এমন একটি জায়গা যেখানে শাক্ত এবং বৈষ্ণব উভয়েরই মিলন হয়, কালীর শহর, কার্তিকের শহর, বৈষ্ণবের শহর। এছাড়া আমাদের বড়জোড়া, যেটা আমাদের ওই দিক থেকে দেখতে গেলে আপনার এন্ট্রি গেট, সেই বড়জোড়া আপনার যেহেতু জংশন পয়েন্ট, সেই জংশন পয়েন্টে অত্যন্ত যানজট হয়, তার ফলে অনেক সময় পেশেন্ট পার্টির অসুবিধা হয়ে যায়। যদিও রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত চওড়া করে দিয়েছেন, তবুও ওখানে একটি উড়াল পুল করার খুব দরকার। আমার ইচ্ছে আছে সেটির জন্যও যদি আমি এগোতে পারি, সেটাও আমার একটা ইচ্ছে, স্বপ্ন করে দেওয়ার। এছাড়া ধরুন আমার বাঁকুড়া 2, যেখানে আমি আপনার সঙ্গে বসে এই ওঁদা বিধানসভায় বসে আমি আপনার কাছে ইন্টারভিউ দিচ্ছি, এখানে রেলের আন্ডারপাসের একটা সমস্যা রয়েছে, যেটা দুটো বিজেপি সাংসদ হওয়া সত্ত্বেও তার মধ্যে একজন 10 বছরের সাংসদ
এবং একজন প্রতিমন্ত্রী সাংসদ, তারা এই রেলের আন্ডারপাসের সমস্যাটা মেটালেন না। 9টা গ্রাম সমস্যায় পড়ে। ইচ্ছে আছে এখানকার মানুষের সাথে সেই আলাপ আলোচনা করে নেতৃত্বদেরকে নিয়ে সেই সমস্যাটা সমাধান করা। এছাড়া যে রেল লাইনের কাজটা, আমাদের যে জয়রামবাটি তারকেশ্বর যে রেল লাইনের কাজটা আটকে আছে, সেই রেল লাইনের কাজটা প্রসিড করা। এছাড়া বিষ্ণুপুর যে রেল স্টেশন, কেন অমৃত রেল স্টেশন করলেন না মোদিজি? যে বিষ্ণুপুর ওয়ার্ল্ড হেরিটেজ সিটির মধ্যে একটা জায়গা পাওয়ার কথা, যে বিষ্ণুপুর থেকে ওনারা এতগুলো বিধায়ক পেলেন, সাংসদ পেলেন, কেন করলেন না অমৃত স্টেশন? কেন এত বঞ্চনা? কেন বাংলাকে এত বঞ্চনা? কেন বিষ্ণুপুরকে এত বঞ্চনা? আমার ইচ্ছা বিষ্ণুপুরকে আগামী দিন মডেল স্টেশন হিসেবে গড়ে তোলার জন্য কাজ করা। এই অনেক ইচ্ছে আছে, অনেক ইচ্ছে আছে করে যাওয়ার। এক একটা করে করে দিতে পারলে বিষ্ণুপুর লোকসভার মানুষ যত না খুশি হবে, বিষ্ণুপুরের এই ভূমিপুত্রী তার চেয়ে বেশি খুশি হবে। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। সকাল থেকে ছুটছো এবং তার মাঝখানে সময় দিয়েছো। আগামী দিনগুলো খুব ভালো কাটুক এবং শুভেচ্ছা থাকতে দৃষ্টিভঙ্গির পক্ষ থেকে। থ্যাংক ইউ। আজকের মতন মধুরিমা এবং এ পর্যন্তই। আমাদের সঙ্গে ছিলেন সুজাতা মণ্ডল এবং জয়ের ব্যাপারে যথেষ্ট আশাবাদী। তার স্বপ্ন রয়েছে জিতে এসে এখানকার মানুষদের জন্য ঠিক কি কি উপহার দেবেন এখন থেকে ভেবে রেখেছেন। তবে শেষ কথা অবশ্যই জনগণ বলবেন, আর সে কারণেই ভোটের ফলাফল অবধি আমাদের অপেক্ষা করতেই হবে। আমার সঙ্গে আজকে এই অনুষ্ঠানে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।